আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাদ জুম্মা বাবার কবর জিয়ারত এবং স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংবর্ধনা শেষে মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বাদ জুম্মা বেলা ২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি বলে জানা গেছে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এরপর জানাবো আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই যেখানে অস্ত্র মাদক ও সন্ত্রাসের কোনো স্থান নেই, বললেন জামাতের আমির। যেখানে কলমে বদলে অস্ত্র নেওয়া হয়, যেখানে মাদক ও সন্ত্রাস করা হয় সেখানে আমরা অস্ত্র নয় কলম নেব। যেখানে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য সেখানে এসবের কোনো স্থান থাকবে না। আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক করার জন্য সবথেকে বেশি ভূমিকা রাখব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এদিকে আসিফ মাহমুদের পেজ রিমুভ করে দিল ফেসবুক। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ ওই পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জানাবো মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৪। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আজ দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা এবং হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে নেতাকর্মীরা বাসায় যাওয়ার পথে এমন দুর্ঘটনার শিকার হয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড। বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড এই সংক্রান্ত একটি দ্বিপাক্ষীয় সমঝোতা স্মারক হয়েছে। আজ থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস টিনুস থিয়েনাংয়ের কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে, এজন্য এই চুক্তি করেছে। বৈঠকে রাষ্ট্রদূত ফায়াজ মুর্শিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছেন। শ্রম অভিবাসন ব্যবস্থা এবং পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাদ জুম্মা বাবার কবর জিয়ারত এবং স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বাদ জুমা বেলা ২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে তাকে বরণ করে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে
তারেক রহমান বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসে মুঠোফোনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকলে বুলেট প্রুফ বাসে চড়ে তারেক রহমান পূর্বাঞ্চল ৩০০ ফিট এলাকায় পৌঁছান এবং এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর তারেক রহমানের এই দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে এবং তারা জানিয়েছে, আমরা তারেক রহমানকে দীর্ঘদিন পর বাংলাদেশে দেখে খুবই আনন্দ উচ্ছ্বাসিত হয়েছি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানাই। আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই যেখানে অস্ত্র, মাদক এবং সন্ত্রাসের কোনো অবস্থান নেই, যেখানে কলমের হাতে অস্ত্র নয়, যেখানে মাদক ও সন্ত্রাসের কোনো স্থান নেই এবং যেখানে আমাদের মা বোনের নিরাপত্তা সম্মানের সঙ্গে চলতে পারবেন। আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ২৬শে ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইসলামী ছাত্র শিবির আজ আর কেবল একটি সাধারণ ছাত্র সংগঠন নয়। ২৪ বিপ্লব পরবর্তী সময়ে দেশে আপামর ছাত্র সমাজ এই সংগঠনকে যে আস্থা এবং ম্যান্ডেট দিয়েছে তার অর্থ ছাত্র সমাজের অভিভাবকদের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে। তিনি আরও বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণা পরিবেশ ফিরে আনার দায়িত্ব আমাদের। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়, সন্ত্রাস এবং অনিশ্চয়তার যে কালো ছায়া নেমে এসেছিল তা এখনো পুরোপুরি কাটেনি। এই কালো ছায়া দূর না করা পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সবাইকে তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আরও বেশি আহ্বান জানিয়েছেন এবং সবার উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের আমাদের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে আরও বেশি কাজ করতে হবে এবং এসব বিষয় নিয়ে সবাই মিলে একসঙ্গে থাকব এবং নতুন বাংলাদেশ গড়ব। আসিফ মাহমুদের পেজ রিমুভ করে দিল ফেসবুক। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি আজ রিমুভ করে দেওয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটির ৩০ লক্ষাধিক ফলোয়ার রিমুভ করে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে শেয়ার করা ৩টি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য আসলে শত্রু যারাই রয়েছেন তারা আমাদের ভালো দেখতে পারছে না, তারা আমাদের পিছনে লেগে গেছে। এসব ব্যক্তিদেরকে বলতে চাই, বাংলাদেশে যখন এক দফার ঘোষণা এসেছিল তখন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে এই ঘোষণা এসেছিল। সুতরাং এসব বিষয় নিয়ে আপনাদের জানাতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশের প্রতিটি মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে। আপনারা যারা রিপোর্ট করেছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কখনো অন্যায়কারীরা প্রকৃতপক্ষে জিততে পারে না। তাই এই বিষয়গুলো আপনারা যেটা করেছেন সেটা মানুষ হিসেবে এই ধরনের অপকর্ম আমরা প্রশ্রয় দিতে পারি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৪। ঘন কুয়াশার চাদরের মেঘনা নদীতে যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপি নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার ৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট ৩ নামের একটি লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয় তার। ঝালকাঠি অ্যাডভেঞ্চার ৯ সঙ্গে এতে সম্রাট ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত এবং ৫ জন আহত হন। আহতদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতাল এবং একজন পঙ্গু হাসপাতালে চলে গেছেন। জানা গেছে, ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌপুলিশ লঞ্চ ঘাটে রয়েছে। কোস্টগার্ড ৪ জনের মধ্যে উদ্ধার
উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা 7 থেকে 8 জনের মৃত্যুর খবর পেয়েছে। দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং এই তদন্তের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।